আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা পরিস্থিতির কারণে আমাদের বন্ধ আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর এই দীর্ঘ ক্ষতি পুষিয়ে নেওয়া আমাদের পক্ষে আসলে কোনোভাবেই সম্ভব নয়। তারপরেও আমরা আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের শিক্ষা জীবনের কিছু গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগানোর জন্য আমরা শিক্ষকবৃন্দ সবাই চেষ্টা করে যাচ্ছি। এটি ফলপ্রসূ হবে তখনই যখন তোমরা আমাদের ক্লাসগুলো বাসায় দেখবে এবং সেই অনুযায়ী তোমরা বাসায় পড়াশোনা করবে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় ক্লাসগুলো অনেকেই দেখছো না এবং তা অনুশীলন করছো না। আমরা শুধুই কষ্ট করছি। তো আমার অনুরোধ থাকবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং তা বাসায় অনুশীলন করবে। এই আহ্বান রেখে আমরা আমাদের নতুন একটি অধ্যায়ের ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে। আমরা বিগত ক্লাসে অধ্যায় 5-এর আলোচনা করেছি। এই ক্লাসে আমরা অধ্যায় 4-এর আলোচনা করব। আমার অধ্যায় 4 হলো ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। তো আমরা প্রথমে কিছু ছবি দেখতে পাচ্ছি, যে ছবিগুলোর সাথে বর্তমান সময়ে আমরা খুবই পরিচিত। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি পেজ দেখা যাচ্ছে যেখানে লেখা আছে শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখন আমাদের প্রধানমন্ত্রীর ছবি দেওয়া আছে। এখানে কিছু তথ্য দেওয়া আছে মন্ত্রণালয় সম্পর্কিত তথ্য, বিভাগ, পলিসি অ্যান্ড কমিশন, প্রেস মিডিয়া, এরকম কিছু। পাশে আমাদের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি, আমাদের শিক্ষামন্ত্রী ছবি দেওয়া আছে। এটি একটি পেজ দেখলাম আমরা। আরেকটি পেজ দেখছি আমরা, এখানে দেওয়া আছে কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। এখানেও কিছু তথ্য দেওয়া আছে। এখানে একটি আমার ব্যক্তিগত ওয়েবসাইট দেখা যাচ্ছে। তো আমরা কিভাবে কি পদ্ধতি শিখলে বা অবলম্বন করলে আমরা এই রকম ওয়েব পেজ তৈরি করতে পারবো, সে সম্পর্কে আমরা মূলত এই অধ্যায়ে জ্ঞান লাভ করব। এখানে খুবই বেসিক কিছু আলোচনা করা হয়েছে, যদিও ওয়েব পেজ ডিজাইনের জন্য আরও অনেক কিছু জানতে হয়। তো আমাদের বইতে প্রাথমিক ধারণা, যেহেতু তোমরা এই বিষয়ের সাথে কোনোভাবেই পরিচিত না, সেজন্য এখানে কিছু প্রাথমিক ধারণা দেওয়া হবে। তো এই প্রাথমিক ধারণা সম্পর্কিত আমরা প্রথমেই আজকে যে বিষয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো ওয়েব পেজ কি, ওয়েব পেজ কোত্থেকে এসেছে, কি দিয়ে আবিষ্কার করেছেন, এই বিষয়গুলো সম্পর্কে মূলত আজকে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের পাঠের নাম হলো ওয়েব পেজের প্রাথমিক ধারণা। ওয়েব পেজ কি সে সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা নিব। তো এই পাঠ শেষে তোমরা যেটা শিখতে পারবে, ওয়েব পেজ কি তা তোমরা বলতে পারবে, ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা বলতে পারবে, HTML এবং HTML সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, HTML কি এবং এ সম্পর্কে তোমরা জানতে পারবে, এবং ডোমেইন ও হোস্টিংয়ের মধ্যে কিছু পার্থক্য দেখতে পাবে। যদিও অনেক ব্যাপক আলোচনা ডোমেইন হোস্টিং এখানে বোঝানোর জন্য, আমরা হালকা ভালোভাবে আলোচনা করে নিব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি www, আধুনিক যুগে সবচেয়ে পরিচিত একটি বিষয় www এর পূর্ণ নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বজাল, অর্থাৎ পুরো বিশ্বকে একটি জাল যেমন প্রতিটি ঘরের সাথে সম্পর্কিত থাকে, তেমনি পুরো বিশ্বকে একটি
সাথে একটি বিষয়ের সাথে আরেকটি বিষয়, একজন মানুষের সাথে আরেকজন মানুষ এভাবে সম্পর্কিত করার নাম হলো বিশ্বজাল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। WWW কে অধিকাংশ সময় ওয়েব নামেই ডাকি আমরা ওয়েব হিসেবে এটি পরিচিত আমাদের কাছে। ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক, অর্থাৎ সকল কম্পিউটারগুলোকে একটি জালের ভিতরে বন্দি করা। সুতরাং আমরা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বণ্টিত গতিশীল ডাইনামিক ইন্টারেক্টিভ, এটা ডাইনামিক হবে এবং ইন্টারেক্টিভ গ্রাফিক্যাল হাইপার টেক্সট ইনফরমেশন সিস্টেম যা ইন্টারনেটে রান করে। এটি একটি গ্রাফিক্যাল জিনিস যেটা ইন্টারনেটে কি করে চলে ইন্টারনেটে এটা রান করে, দৌড়ায়। তো এটা হলো WWW। আমরা এটি কয়টি প্রযুক্তির সমন্বয়ে গঠিত হয়েছে? এটি হলো 3টি প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে। প্রথমত HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে যে বিষয়টি জানতে হয় সেটি হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটি প্রোগ্রামিং ভাষা। বিগত ক্লাসগুলোতে আমরা প্রোগ্রামিং ভাষা কি এটা সম্পর্কে জ্ঞান লাভ করেছি। সুতরাং আমরা এটা একটি ভাষা, অর্থাৎ একটি কোড ভিত্তিক ভাষা। কোডের মাধ্যমে ওয়েব পেজ লেখা হয়। তো যে ভাষা দিয়ে লেখা হয় সাধারণত HTML দিয়ে এই ভাষাটি লেখা হয়। দ্বিতীয়ত HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যার দ্বারা ওয়েব সার্ভার কম্পিউটার ওয়েব ট্রান্সমিট ও প্রেরণের কাজ সম্পূর্ণ করে। অর্থাৎ আমি একটা পেজ তৈরি করলাম, এই পেজটিকে কিভাবে ওয়েব সার্ভারে ট্রান্সমিট করব সেই কাজটি করে থাকে এই HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে কিওয়ার্ডগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় ছোট প্রশ্নের জন্য, বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমাদের থাকে, যেমন HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তোমরা বাসায় খাতায় এগুলো নোট করে ফেলবে। এরপরে তৃতীয়ত যে জিনিসটি আমাদের প্রয়োজন সেটা হলো ওয়েব ব্রাউজার, যে প্রোগ্রাম ডেটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে। অর্থাৎ আমরা এই পেজটি দেখার জন্য আমাদেরকে একটা ওয়েব পেজের প্রয়োজন হয়, ওয়েব ব্রাউজারের প্রয়োজন হয়। যেমন আমরা অনেকেই এখন ক্রোমো ব্রাউজার, অপেরা মিনি এগুলোর সাথে পরিচিত, যেহেতু সবাই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, তো এগুলোর সাথে পরিচিত। এগুলো হলো আসলে ওয়েব ব্রাউজার, যেগুলোতে আমরা আমাদের ওই তৈরি করা পেজটিকে দেখতে পারি। এরপরে আমরা কে এই জিনিসটি আবিষ্কার করেছেন তার সম্পর্কে একটু ধারণা নিব। 1989 সালে HTTP বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার হওয়ার পর কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বন্টনের জন্য 1992 সালে, তাহলে কত সালে? 1992 সালে টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডের জেনেভা সার্ন ECRN, এটাকে আমরা শিখতে হবে পূর্ণ নামটি, অ্যাব্রিভিয়েশন ECRN, ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ, ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ সংস্থার একটি প্রকল্প হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবন করেন। এটি একটি সংস্থা, এই সংস্থার মাধ্যমে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটি উদ্ভাবন করেন। 1993 সালে মোজাইক নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কারের 1 বছর পর WWW এর প্রচলন শুরু হয়। অর্থাৎ যখন ওয়েব ব্রাউজারটা দেখার ব্যবস্থা হয়ে গেছে, যে একটি কোড লেখার পরে তাকে প্রদর্শনের জন্য একটি গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার তৈরি হয়েছে, তারপরে চালু হয়েছে WWW। তো এটি 1993 সালে চালু হয়েছে। বয়সের প্রেক্ষিতে এটি খুব বেশি পুরাতন জিনিস নয়, এটি আবিষ্কার হয়েছে 25 থেকে 27 বছর হয়েছে। তবে মানুষের দ্বার প্রান্তে পৌঁছতে আরও বেশ কিছু সময় লেগে গেছে। এটি বয়স 15 বছরের মতো, যে আমরা আমাদের হাতের নাগালে এখন সব কিছু পেয়ে যাচ্ছি। অতি দ্রুত সময়ে আসলে আমাদের কাছে এটি পৌঁছে গেছে। তো এই টিম বার্নার্স-লি তিনি বেশ কিছু বিদ্যমান ধারণাকে একটি মাত্র ব্যবস্থাতে সংযুক্ত করে ফেলেন, যাতে সবাই ইন্টারনেটে আরও সহজে তথ্য ব্যবহার করতে পারেন। বার্নার্সের বড় অবদান হলো তিনি পূর্বতন গোফার সেবায় ব্যবহৃত হাইপারলিংকের ধারণার সাথে মাল্টিমিডিয়া প্রযুক্তির সমন্বয়, যা দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আগের
প্রযুক্তিটি ছিল নির্দিষ্ট কিছু জায়গায় ব্যবহৃত হতো, বড় বড় প্রতিষ্ঠানে। কিন্তু যখন এই HTML বা HTTP গুলো আবিষ্কার হলো, তখন সারা বিশ্বের মানুষের কাছে এটি খুব দ্রুতভাবে ছড়িয়ে পড়েছে। তো আমরা এখানে জানবো ওয়েব পেজ কি। ওয়েব পেজ হলো এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। অর্থাৎ আমি একটা পেজ তৈরি করলাম, আমার খাতার পেজ, এটি তো আমি ইন্টারনেটে দেখতে পারবো না, তাহলে এটি কোনো ওয়েব পেজ না। কিন্তু আমি যদি এমন একটি পেজ তৈরি করতে পারি যে পেজকে আমি সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো কম্পিউটার, যে কোনো মোবাইল, যে কোনো ট্যাব এর মধ্যে আমার জিনিসটি দেখা যাবে, এরকম হয়, তখন সেই পেজটিকে বলা হয় ওয়েব পেজ। অর্থাৎ পেজটি কি অ্যাক্সেসেবল হতে হবে যে কোনো মানুষের দ্বার প্রান্তে। তো ইন্টারনেট যারা ব্যবহার করবে সে যে কোনো প্রান্ত থেকে আমার পেজটিকে দেখতে পাবে। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। অর্থাৎ ইন্টারনেটে ব্যবহার উপযোগী এই ফাইলটাকে আমরা এমন একটি জায়গায় রাখবো যেখান থেকে বিশ্বের যে কোনো প্রান্তে আমার পেজটিকে সব ইন্টারনেট ব্যবহারকারীরা দেখতে পারে এবং ব্যবহার করতে পারে। এই ধরনের পেজকে আমরা বলি ওয়েব পেজ। ওয়েব পেজে কি কি তথ্য থাকতে পারে, ওয়েব পেজে আমরা কি কি তথ্য থাকবে সেই সম্পর্কিত বিষয়ে আমরা ধারণা লাভ করব। মূল যে বিষয়গুলো থাকে, এছাড়াও অনেক বিষয় থাকতে পারে, তবে মূলত যে জিনিসগুলো থাকবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটি একটি টেক্সট, আইসিটি একটি লেখা, আইসিটি এগুলো অক্ষর। অর্থাৎ ওয়েব পেজ লিখতে হলে অনেক টেক্সটের সমন্বয় হতে হবে। টেক্সট মানে হলো আমরা যেভাবে লিখি এই লেখাগুলোকে আমরা টেক্সট বলি। এই টেক্সটটা অবশ্যই ওয়েব পেজে থাকতে হবে। এরপরে আমাদের যে জিনিসটি থাকবে সেটি হলো ইমেজ। ওয়েব পেজে অবশ্যই ছবি থাকতে হবে, কিছু ছবি থাকবে বিষয়ভিত্তিক, এলোমেলো ছবি না, যে বিষয়টি নিয়ে আমরা লিখতেছি, যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়ের কিছু ইমেজ থাকবে। এবং এরপরে আমরা সেখানে যুক্ত করতে পারি অডিও ফাইল। যেমন আমি এখন তোমাদের সামনে কথা বলছি, এই কথাগুলো রেকর্ড করছি, এরকম কথা দেওয়া যাবে। আমাদের প্রচলিত গান, গজল, হামদ, নাত এগুলো আমরা ওয়েবসাইটে ইচ্ছে করলে সংযুক্ত করতে পারি। এরপরে আমরা দিতে পারি অ্যানিমেশন ধরনের ছবি, যেগুলো নাড়াচাড়া করে, এরকম ছবি আমরা ওয়েবসাইটে দিতে পারি। এরপরে আমরা দিতে পারি ভিডিও। আমরা ওয়েবসাইটে কোনো ভিডিও ফাইলও অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে এই জিনিসগুলো সমন্বয় ঘটানো হলে আমরা একটি ওয়েব পেজ তৈরি করতে পারি। অর্থাৎ একটি ওয়েব পেজ তৈরি করার জন্য জেনারেলি এই 5টি কন্টেন্টের অন্তত 2-3টি কন্টেন্ট আমাদেরকে রাখতে হবে, তাহলে আমাদের সেটি ওয়েব পেজ হিসেবে পরিগণিত আমরা উপস্থাপন করতে পারবো। তাহলে আমাদের 5টি জিনিস হলো টেক্সট, ইমেজ, অডিও, অ্যানিমেশন, ভিডিও। তো আমরা এখানে আরও কিছু পেজ, একগুচ্ছ পেজ দেখতে পাচ্ছি। আমরা এতক্ষণ শুধু পেজের কথা আলোচনা করেছি, এখন দেখতে পাচ্ছি আমরা এখানে 3টি পেজ আছে। এই 3টি পেজে কোথাও টেক্সট এবং এখানে বেশি 3টির মধ্যে যেহেতু আমরা স্থির ছবি দেখছি, এখানে 3টির মধ্যেই ইমেজ এবং টেক্সটের সমন্বয় ঘটানো হয়েছে। সমন্বয় ঘটিয়ে একটি ওয়েব পেজ তৈরি করা হয়েছে। এইরকম মোট 3টি ওয়েব পেজ এখানে দেখা যাচ্ছে। মাঝখানে যে ছবিটি আছে দেখা যাচ্ছে ওখানে বেশি টেক্সট, প্রথম যে ছবিটি এখানে বেশি ইমেজ। অর্থাৎ সাজানোর জন্য যেভাবে বা আমার তথ্যকে উপস্থাপন করার জন্য আমি যেভাবে আমার ওয়েবসাইটটিকে সাজাতে পারি সেটি আমাদের মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, ওয়েব ডিজাইন এবং HTML। তো ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আলোচনা করেছি, ছবিতে আমরা কিছু ওয়েব পেজের ছবি দেখতে পাচ্ছি। তো কয়েকটি ওয়েব পেজ কি হয়, কয়েকটি ওয়েব পেজের সমষ্টিকে কি বলা হয়?
এখন আমরা সেই সম্পর্কে জানবো। কয়েকটি ওয়েব পেজ যদি আমরা এখানে 3টি ওয়েব পেজ দেখতে পাচ্ছি, এই 3টি ওয়েব পেজ মিলে হতে পারে যেটা হবে সেটার নাম হলো ওয়েবসাইট। সেটার নাম হলো ওয়েবসাইট। এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েবসাইট তৈরি হয়। অর্থাৎ আমরা একটা পেজ দিয়েও কিন্তু ওয়েব পেজ তৈরি করতে পারি, সেটাকে বলে ল্যান্ডিং পেজ। আমরা ইন্টারনেটে যারা ওয়েব ডিজাইনের সাথে সম্পৃক্ত তারা এটাকে বলি ল্যান্ডিং পেজ। এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েব প্রেজেন্টেশন কয়েকটা যদি পেজ আমরা তৈরি করি সেটাকে আমরা ওয়েবসাইট বলি। সুতরাং একই ডোমেইনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। তাহলে কি হয়, একই ডোমেইনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একাধিক, অর্থাৎ একটির সাথে একটি সম্পর্কিত থাকতে হবে। এক পেজে ঢুকলে আমি যেন আরেক পেজে যাইতে পারি সেরকম একটার সাথে একটা লিঙ্ক থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। আমাকে কোনোভাবে আলাদা আলাদা যদি আমি যাই তাহলে সেটা ওয়েবসাইট হবে না। ওয়েবসাইট হতে হলে একটা পেজ থেকে আরেকটা পেজে আমাকে যাওয়ার সুযোগ থাকতে হবে। ওয়েবে প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় তাকে বলা হয় হোম পেজ। আমরা প্রথমেই কোনো ওয়েবসাইটে ঢোকার পরে যে পেজটি দেখতে পাই তার নাম হলো হোম পেজ। তো আমরা এখানে আপলোড ডাউনলোড সম্পর্কে জানবো। কি আমরা এটা সবাই জানি, আসলে ইউটিউবের দ্বারা আমরা এটা আসলে বেশি পরিচিত হয়ে গেছি। তো এবার আমরা আপলোড কি, আপলোড হলো নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটারে প্রেরণ করা। অন্যের কম্পিউটারে বা সার্ভারে প্রেরণ করাকে আপলোড বলা। নিজের কম্পিউটার থেকে আমি যদি আমার কম্পিউটার থেকে কোনো একটি তথ্য অন্যের কম্পিউটারে প্রেরণ করি সেটাকে বলে আপলোড। আর ডাউনলোড হলো প্রয়োজন অনুযায়ী অন্যের কম্পিউটার হতে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে। আমার যে ফাইল দরকার ওই ফাইলগুলো আমি নিজের কম্পিউটারে বা মোবাইলে, এটা এখন যেহেতু কম্পিউটার না, শুধু কম্পিউটার, মোবাইল, ট্যাব সব কিছুতেই ডাউনলোড করা যায়, আপলোড করা যায়। তো নিজের প্রয়োজন অনুযায়ী এই কাজগুলো করাকে, কাউকে প্রেরণ করাকে আর আপলোড বলে, নিজে গ্রহণ করাকে সেটাকে ডাউনলোড বলে। আর আপলোড ও ডাউনলোডের কাজটি যে প্রোটোকল করে দেয় তা হলো কি, এফটিপি প্রোগ্রাম। তার নাম হলো এফটিপি প্রোগ্রাম। এই এফটিপির মাধ্যমে আমরা কি করতে পারি, আপলোড এবং ডাউনলোড করতে পারি। এফটিপি হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটাকে বলা হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এখানে আমরা কিভাবে আপলোড ডাউনলোড হয় সেটির একটি প্রক্রিয়া দেখানোর চেষ্টা করেছি অ্যানিমেশনের মাধ্যমে। এখানে আমরা প্রথমে একটি বোর্ডে প্রবেশ করার পরে ইউজার রিকোয়েস্ট করার পরে সার্ভার রেসপন্স করে ওই ফাইলটি এনে দেয়। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, আমি লিখলাম আমি এখানে একটি ওয়েবসাইট চাই যশোর বোর্ডের। যখন আমি যশোর বোর্ডের একটি ওয়েবসাইট টাইপ করব, টাইপ করার পরে আমার ওয়েবসাইটটি সার্ভারে প্রেরণ হয়ে গেল। আমি যখন লিখলাম তখন এটা ইউজার রিকোয়েস্ট, অর্থাৎ আমি হলাম ব্যবহারকারী, আমি রিকোয়েস্ট করলাম সার্ভারে, এই তথ্যটি প্রেরণ করলাম যে অমুক সাইটটি আমি এখন দেখতে চাই। তো সাথে সাথে সার্ভার কি করে, আমার ওই রিকোয়েস্টেড রেসপন্স করে আমাকে ওই সাইটটি প্রদর্শন করে। এটি মূলত আমাদের ওয়েব পেজ এখন আমরা মনিটরে প্রদর্শিত হচ্ছে। তো এটাকে আমরা ওয়েবসাইট, ওয়েব ডিজাইন যেটাই বলি, এই জিনিসটি হলো আমাদের মূলত প্রক্রিয়া। তাহলে এবার বলতে পারো ইউজার রিকোয়েস্ট সার্ভার নিয়ে যায় এবং সার্ভারে রেসপন্স করে আবার ইউজারের কাছে নিয়ে আসে। মূলত কে এটি করে সেটি তোমরা বলতে পারো এটা হলো ওয়েব পেজ, ক্লায়েন্ট, সার্ভার, এই তিনটা জিনিসের সাথে সম্পর্কিত। এইটাকে বলা হয় এসটিটিপি। এটা বলা হয় এসটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো আমরা এখন দেখতে পাচ্ছি ইন্টারনেট। তাহলে ইন্টারনেটে কি থাকবে, একটা সার্ভার থাকবে আর কিছু ক্লায়েন্ট থাকবে মাঝখানে। ইন্টারনেটের মাধ্যমে এই সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে সংযুক্ত হতে পারবো আমরা। তো এটাকে আমরা ক্লায়েন্ট কম্পিউটার হলো আমি ব্যবহারকারী, আমাকে ক্লায়েন্ট বলা হয়। যে ব্যবহার করে, তুমি ব্যবহার করো, তোমাকে ক্লায়েন্ট বলা হবে। তো যে কম্পিউটার থেকে আমরা ওয়েব পেজ ব্রাউজ করি তাই হলো ক্লায়েন্ট কম্পিউটার। যে কম্পিউটার থেকে আমি ওয়েব পেজটা ব্যবহার করতেছি সেটার নাম হলো ক্লায়েন্ট কম্পিউটার। সার্ভার কম্পিউটার, তাহলে সার্ভার কম্পিউটার কি, ওয়েব পেজ বা ওয়েবসাইটে যে সার্ভার সংরক্ষিত থাকে তাকে বলা হয় সার্ভার।
ওয়েব পেজ বা ওয়েবসাইটে যে সার্ভার, অর্থাৎ আমার পেজগুলো একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করতে হবে। যেই কম্পিউটারে সংরক্ষণ করি আমরা, ওই কম্পিউটারকে বলা হয় ওয়েব সার্ভার। এখন আমরা জানবো আইপি অ্যাড্রেস। আমরা কিভাবে আসলে আমাদের অ্যাড্রেসটা নির্ধারিত হয় ইন্টারনেটে, সে সম্পর্কে আমরা এখানে জানবো। বিশ্বের প্রতিটি মানুষ নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম আছে। আমার পরিচয়ের জন্য আমার নাম আছে, তোমার পরিচয়ের জন্য তোমার নাম আছে। প্রত্যেক মানুষের একটি নাম থাকে। এক নামে এক গ্রামে বা দেশে একাধিক লোক থাকতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের জন্যই আলাদা আলাদা ঠিকানা আছে। হ্যাঁ, রিয়াদ নামে অনেক মানুষ থাকতে পারে, কিন্তু এক একজনের ভাষা, এক একজনের ঠিকানা এক এক জায়গা। তো এইভাবে আমাদের এই ঠিকানা যদি ইন্টারনেটের যদি একটি ঠিকানা তৈরি করতে চাই, সেটাকে বলা হয় আইপি, ইন্টারনেট প্রোটোকল। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নম্বর আছে, তেমনি ইন্টারনেটেও প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে, যা আইপি নামে পরিচিত। আমরা যেহেতু টেলিফোন নম্বর সবাই চিনি, বা মোবাইল নাম্বার, এখন তো টেলিফোন নাই, আমরা মোবাইল নাম্বার চিনি। এই মোবাইল নাম্বারে যেরকম প্রত্যেকের জন্য আলাদা আলাদা নাম্বার থাকে, এই আইপি ইন্টারনেটেও আলাদা আলাদা নাম্বার থাকে, যাকে আমরা বলি আইপি, ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য মোট 4টি অক্টেট বা 8 বিটের বাইনারি ব্যবহার বা 8 বিটের সংখ্যা প্রয়োজন হয়। কাজেই সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য 32টি বিট প্রয়োজন। তাহলে প্রত্যেকটা 4টা অক্টেট মানে হলো 4 8 32, মোট 32টা 1 বিটে 8টা বাইনারি থাকবে, বাইনারি কোড থাকবে। মোট 4টা বাইনারি, 4টা বাইনারিতে 4 8 32টা বাইনারি কোড থাকবে। প্রতিটি অক্টেটকে ডট চিহ্ন দ্বারা পৃথক করে রাখা হয়। আইপি অ্যাড্রেসকে আমরা 5টি ক্লাসে ভাগ করতে পারি। এটাকে আমরা 5টি ক্লাসে ভাগ করতে পারি। এই 5টি ক্লাস হলো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। তাহলে যদি আমাদের প্রশ্ন থাকে যে আইপি অ্যাড্রেসকে কয়টি ভাগে ভাগ করা যায়, 5টি ভাগে। অত্যন্ত সহজ, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। তো ক্লাস সি এর আইপি অ্যাড্রেস আমরা এখানে নিয়ে আলোচনা করবো, যেহেতু আমরা ক্লাস সি এর অ্যাড্রেসটা আমরা বেশি ব্যবহার করে থাকি। এখানে একটি ক্লাস সি এর আইডি দেখানো হয়েছে। তো এখানে প্রতিটি 8 বিট করে তোমরা দেখতে পাচ্ছ, 8 বিট করে করে ডট দিয়ে তাদেরকে পৃথক করে এরকম আইপি অ্যাড্রেস তৈরি করা হয়ে থাকে। প্রথম 24টি বাইনারি সংখ্যা হলো নেটওয়ার্ক আইডি, এবং বাকি যে 8টি সংখ্যা থাকবে, সেই 8টি সংখ্যা হলো ক্লায়েন্ট আইডি। অর্থাৎ যে কোম্পানি নেটওয়ার্ক প্রোভাইড করবে তাদের আইডি হলো প্রথম 24টি বাইনারি সংখ্যা, এবং বাকি 8টি বাইনারি সংখ্যা হলো যিনি ব্যবহার করবে, অর্থাৎ আমি ব্যবহার করছি আমার জন্য। তো এইভাবে আইপি অ্যাড্রেসের নির্ধারণ করা হয়। যেমন প্রথমটাতে লেখা আছে 192 168 11, এবং প্রথম ক্লায়েন্ট, একজন ক্লায়েন্টের জন্য যদি প্রথম একজনকে কানেকশন দেওয়া হয় তিনি 01, দ্বিতীয় আরেকজন কানেকশন দিলে তাকে 02। এইভাবে তাদেরকে, গ্রাহকদেরকে আইডি প্রোভাইড করা হয়। তো আমরা এখানে নিচে আমাদের জেনারেল গাণিতিক সিস্টেমে আমরা যেভাবে দেখি সেভাবে দেখানো হয়েছে 192 168 11 0, অর্থাৎ আমাদের প্রচলিত গণিত হিসেবে এখানে দেওয়া হয়েছে। তো পাশের আইকনগুলোর সাথে আমরা পরিচিত হচ্ছি। পাশের আইকনগুলো হলো ব্রাউজার। এগুলোকে আমরা কি বলতে পারি? ব্রাউজার। এইগুলো হলো ব্রাউজার। বিশ্বে প্রচুর ব্রাউজার পাওয়া যায়, 1000-এর উপরে ব্রাউজার রয়েছে। তো এখানে কিছু ব্রাউজারের ছবি দেওয়া হয়েছে। তো আমরা ব্রাউজার কি জিনিস তার সাথে আগেও কথা বলেছি, এখন আবার আলোচনা করছি। পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয়। পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা জিনিসগুলো আমরা যেই জিনিসের মাধ্যমে প্রদর্শিত হয় তাকে ওয়েব ব্রাউজিং বলে। ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন প্রক্রিয়া। ওই ওয়েব ব্রাউজিং এর সাহায্যে ইন্টারনেট থেকে অসংখ্য তথ্য আরোহণ সম্ভব। ওয়েব ব্রাউজিং এর জন্য অনেক সফটওয়্যার রয়েছে, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, মজিক ইত্যাদি। আইপি নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটি পৃথক ঠিকানা থাকে। আমরা এতক্ষণ আইপি অ্যাড্রেস সম্পর্কে আলোচনা করেছি। তো আমার কম্পিউটারে যখন আমি ইন্টারনেট সংযোগ দিচ্ছি, তখন আমার জন্য অটোমেটিক একটি আইপি অ্যাড্রেস তৈরি হয়ে যায়।
এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। ওয়েব পেজ বা ওয়েবসাইটে যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার। তাহলে আমরা ওয়েব পেজ বা ওয়েবসাইটটা যে সার্ভারে সংরক্ষিত থাকে সেটাকে আমরা বলি ওয়েব সার্ভার। ছবিটি একটি মজিলা ফায়ারফক্স, আমরা অনেকেই পরিচিত যারা কম্পিউটার ব্যবহার করি। এটি খুব জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। তো এই সম্পর্কে এখানে কি কি এলিমেন্ট রয়েছে তার একটি পরিচিতি আমরা এখানে দিতে চেষ্টা করব। এখানে একটি ব্যাক বাটন রয়েছে, ফরওয়ার্ড বাটন, স্টপ বাটন। কোন বাটনের কি পরিচিতি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারপরে এখানে একটি গো বাটন রয়েছে। এখানে অ্যাড্রেস বার, যেখানে লেখা হয়, যেখানে আমি ঠিকানাটা লিখবো সেটাকে বলা হয় অ্যাড্রেস বার। এইটি রিফ্রেশ বাটন, অর্থাৎ আমি যদি কোনো ওয়েবসাইটকে পুনরায় লোড করতে চাই, আবার লোড করতে চাই, সেটাকে রিফ্রেশ বাটন হিসেবে এখানে দেখানো হয়েছে। তারপরে আমরা হোম বাটন আছে, আমি যদি আবার পুনরায় হোমে ফিরে যেতে চাই তাহলে হোম বাটনে চাপলে আমি হোমে ফিরে যাব। তাহলে ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট বা ওয়েব অ্যাড্রেস, যেখানে ডোমেইন একটি সার্ভার কম্পিউটার যা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে। এই ডোমেইন নেমগুলো আসলে কিনে নিতে হয়, কিনে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হয়। তো যা আমরা কিছু ফ্রি ডোমেইনও পাওয়া যায়, তবে ফ্রি ডোমেইন ব্যবহার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কম্পিউটারে ভাইরাস প্রবেশের সম্ভাবনা থাকে এবং অনেক সময় এটি সঠিকভাবে কাজ করে না, সাধারণত সমস্যা সৃষ্টি করে। তো এই ডোমেইন নামের মাধ্যমে বিশ্বের প্রত্যেক প্রান্তে আপনাকে, অর্থাৎ যিনি ইন্টারনেট ব্যবহার করছেন তাকে খুঁজে পাওয়া যাবে। সুতরাং আইপি অ্যাড্রেসের অনুবাদই হচ্ছে আসলে ডোমেইন নেম। ডোমেইন নেম এক ধরনের, আইপি অ্যাড্রেসটাকে, যেহেতু আইপি অ্যাড্রেসটা আমরা নর্মালি পড়তে মানে মনে রাখতে আমাদের জন্য কঠিন হবে, অথবা এভাবে সংখ্যা মনে রাখাটা খুব কঠিন, তো এটিকে অনুবাদ করে আমরা ব্যবহার করি। যেমন যদি আমি কোনো ওয়েবসাইটের নাম দেখি www.cricinfo.com, তাহলে এই অনুবাদটা হলো আসলে ডোমেইন নেম। এখানে এভাবে আমাদেরকে একটি ডোমেইন নেমকে ব্যবহার করতে হবে। যদি একটি ডোমেইন নেম রেজিস্ট্রি করা হয় তবে এটি সারা বিশ্বতে একটি ইউনিক আইডেন্টি পাবে। এটি আপনি একটি ওয়েবসাইটের জন্য একটি আইডেন্টি, পুরো বিশ্বে ওই সাইটটি আর কেউ নিতে পারবে না। যেমন cricinfo.com, শুধুমাত্র cricinfo.comই ব্যবহার করতে পারবে, আর কেউ পৃথিবীতে এটি ব্যবহার করতে পারবে না। তো প্রত্যেকের এরকম আলাদা ইউনিক নাম রেজিস্ট্রেশন করা, সেই ইউনিক নামটির নাম হলো ডোমেইন নেম। হোস্টিং কি? অর্থাৎ ইন্টারনেটের ফাইল তো আর আমার কম্পিউটারে রাখলে চলবে না, কারণ আমার কম্পিউটারটি তো আর ইন্টারনেটের সাথে সবসময় সম্পৃক্ত থাকে না। এই জন্য একে আমরা বর্তমান সময়ে এটাকে ক্লাউড সার্ভিস বলা হয়। কিছু ক্লাউড সার্ভিস কোম্পানি রয়েছে, এর মধ্যে গুগল আমাদেরকে সবচেয়ে বেশি সার্ভিস দেয়, এছাড়া ইয়াহু, বিং, এগুলো ক্লাউড সার্ভিস নিতে পারি। হোস্টিংয়ের জন্য আমরা অনেক গোড্যাডি বর্তমান সময়ে খুব জনপ্রিয় হচ্ছে গোড্যাডি, ওখান থেকে মানুষ হোস্টিং কিনে থাকে। হোস্টিংকে আমরা অনেকে ওয়েব হোস্টিংও বলি। সোজা কথা, ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয়। অর্থাৎ আমার ফাইলগুলো আমি তৈরি করে একটি সার্ভারে রেখে দেব। এই সার্ভারে রাখাকে আমরা বর্তমানে গুগল ড্রাইভের সাথে পরিচিত। গুগল ড্রাইভেও কিন্তু আমরা তথ্য রাখতে পারি। তো এরকম হোস্টিংয়ের জন্য এরকম বড় বড় ক্যাপাবিলিটি নিয়ে সাইট আছে, ওখানে আমরা আমাদের ফাইলগুলো রাখবো। ওইটিও কিনতে হয়, মূলত সার্ভিসটি বাৎসরিকভাবে কিনতে হয়, যে কিনার পরে ওই জায়গায় আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো রাখতে পারবো। হোস্টিং হচ্ছে মূলত অনলাইনে ওয়েবসাইট আপলোড করা সার্ভার বা কম্পিউটার হার্ড ডিস্কের একটি জায়গা। তো আমরা দেখতে দেখতে মোটামুটি আমাদের যেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন সেই জিনিসগুলো সম্পর্কে এখানে জ্ঞান লাভ করলাম। যদি কারো কোথাও কোনো জিনিস বুঝতে সমস্যা হয় আমার সাথে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে, আমি অবশ্যই সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কোনটি ব্রাউজার, এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা বলতে পারো কিনা দেখবে। তারপরে আমরা বাসায় যে প্রশ্নগুলো শিখব, আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কেন কিনতে হয়, কেন HTTP এর কাজ ব্যাখ্যা করো, ওয়েব পেজ ও ওয়েবসাইটের মধ্যে তোমরা একটা দৃশ্যমান পার্থক্য দেখেছো, সেটি উল্লেখ করে একটি বিশ্লেষণ করে চেষ্টা করো খাতায়, এবং ডোমেইন ও হোস্টিং তুলনামূলক পার্থক্য
বিশ্লেষণ করা। ডোমেইন হচ্ছে একটি নির্দিষ্ট ইউনিক অ্যাড্রেস, হোস্টিং হলো আমার ফাইলগুলো রাখার জন্য। এরকম তোমরা কি কি পার্থক্য খুঁজে পাও, যে সেই জিনিসগুলো তোমরা বাসায় অনুশীলন করবে এই আশা রাখি। আজকে এই পর্যন্তই। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।